একবার ভাবুন তো, তুমি বাংলাদেশে বসে আছো, তোমার কোনো আমেরিকান বন্ধু নেই, আমেরিকায় যাওনি কোনো দিন, কিন্তু তোমার দেশের সরকার যখন তেল কিনতে যায় সৌদি আরব থেকে, তখন দাম দিতে হয় ডলারে। তুমি যখন চীন থেকে মোবাইল আমদানি করো, দাম দিতে হয় ডলারে। তুমি যখন বিদেশে টাকা পাঠাও, রেট দেখো ডলারে। বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে জাপান, জাপান থেকে ব্রাজিল, দুটো দেশ একে অপরের সাথে ব্যবসা করলেও মাঝখানে বসে থাকে একটাই মুদ্রা, আমেরিকান ডলার। কিন্তু কেন? আমেরিকা কি পৃথিবীর সবচেয়ে বড় দেশ? না। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ? না। তাহলে শুধু একটা দেশের টাকা কিভাবে পুরো পৃথিবীর টাকা হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানব ডলারের আধিপত্যের পুরো গল্প, ডলার কিভাবে কাজ করে, কিভাবে এত শক্তিশালী হলো, এবং কেন আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলার। এক সময় দুনিয়ার দেশগুলি তাদের মুদ্রার মান বেঁধে রাখত সোনার সাথে। মানে তুমি যদি ব্যাংকে গিয়ে 100 টাকা দিতে, তারা তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণের সোনা দিতে বাধ্য ছিল। এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব উল্টে পাল্টে গেল। ইউরোপের দেশগুলি যুদ্ধে ধ্বংস হয়ে গেল, তাদের অর্থনীতি ভেঙে পড়ল। কিন্তু আমেরিকা, তারা যুদ্ধে অংশ নিল ঠিকই, কিন্তু তাদের মাটিতে কোনো বোমা পড়ল না। বরং তারা যুদ্ধে অস্ত্র আর খাবার বেচে আরও ধনী হয়েছে। 1944 সালে যুদ্ধ শেষ হওয়ার আগেই 44টি দেশের নেতারা বসলো আমেরিকার ব্রিটেন উডস শহরে। উদ্দেশ্য, যুদ্ধের পর দুনিয়ার অর্থনীতি কিভাবে চলবে সেটাই ঠিক করা। সিদ্ধান্ত হলো, সব দেশের মুদ্রা আর সরাসরি সোনার সাথে বাঁধা থাকবে না, বরং সব দেশের মুদ্রা বাঁধা থাকবে ডলারের সঙ্গে, আর ডলার বাঁধা থাকবে সোনার সঙ্গে। প্রতি 35 ডলারে 1 আউন্স সোনা। কারণটা সহজ, সেই সময় পৃথিবীর মোট সোনার 75% ছিল আমেরিকার ভাণ্ডারে। এটাই ছিল ডলারের রাজত্বের ভিত্তি। 1971 সাল, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি ঘোষণা দিলেন। বললেন, ডলার আর সোনার সাথে বাঁধা থাকবে না। মানে এখন থেকে ডলারের পেছনে আর কোনো সোনা নেই, শুধু আছে আমেরিকান সরকারের প্রতিশ্রুতি। পুরো দুনিয়া হতবাক। অনেকে ভাবলো এবার তো ডলার শেষ। কিন্তু ডলার শেষ হলো না, বরং আরও শক্তিশালী হলো। কারণ আমেরিকা তখন সৌদি আরবের সাথে একটি গোপন চুক্তি করলো। চুক্তির শর্ত, সৌদি আরবের সব তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে। বিনিময়ে আমেরিকা সৌদি আরবের রাজপরিবারকে সুরক্ষা দেবে। এই চুক্তির পর অন্য তেল উৎপাদনকারী দেশগুলোও একই পথে হাঁটলো। জন্ম নিল পেট্রো ডলার সিস্টেম। এখন যে কোনো দেশকে তেল কিনতে হলে আগে ডলার কিনতে হয়, আর ডলার কিনতে হলে আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই থেকেই ডলার হয়ে গেল পৃথিবীর রিজার্ভ কারেন্সি। এখন একটু টেকনিক্যাল কথা বলি, তবে একদম সোজা সহজ ভাষায়। ধরো বাংলাদেশ চায় ইন্দোনেশিয়ার কাছ থেকে পাম অয়েল কিনতে। বাংলাদেশের কাছে আছে টাকা, ইন্দোনেশিয়ার দরকার রুপিয়া। এই দুই দেশ সরাসরি নিজেদের মুদ্রায় ব্যবসা করতে পারে না, কারণ বাংলাদেশি টাকা ইন্দোনেশিয়ায় কেউ চেনে না এবং চাইবেও না। তাই দুই দেশের মাঝে একটাই মুদ্রা ব্যবহার হয়, ডলার। বাংলাদেশ আগে ডলার কেনে, তারপর সেই ডলার দিয়ে পাম অয়েল কেনে। ইন্দোনেশিয়া সেই ডলার পেয়ে তাদের নিজেদের কাজে লাগায়। এই কারণে প্রতিটা দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিশাল পরিমাণ ডলার জমা করে রাখে। এটাকেই বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। বর্তমানে পৃথিবীর মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 58 থেকে 60% হলো ডলারে। ইউরো মাত্র 20%, আর বাকি সব মুদ্রা মিলিয়ে 20%। এখন আসি মূল প্রশ্নে, শুধু ইতিহাস দিয়ে তো আর শক্তি টেকে না। আজও কেন ডলার এত শক্তিশালী? আমেরিকান অর্থনীতি। আমেরিকার জিডিপি প্রায় 27 থেকে 28 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, তাই স্বাভাবিকভাবেই বিশ্বাসযোগ্য। আমেরিকার সামরিক শক্তি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আমেরিকার। যে দেশ চাপে পড়ে সে জানে আমেরিকার সাথে শত্রুতা করা কতটা বিপদ। তাই ডলারকে সবাই সম্মান করে চলে। আমেরিকান ব্যাংকিং সিস্টেম। সুইফট নামের আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক মূলত আমেরিকার নিয়ন্ত্রণে। কোনো দেশকে সুইফট থেকে বাদ দিলে সেই দেশ আন্তর্জাতিক লেনদেন করতে পারে না। যেমন আজকের যুগের ইরান, রাশিয়া এটা ভালোভাবেই টের পেয়েছে। বিশ্বাসযোগ্যতা। আমেরিকা কখনোই তাদের ঋণ শোধ করতে অস্বীকার করেনি, তাই বিনিয়োগকারীরা
সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করেন আমেরিকান বন্ড কেনাকে। এখন আসি একটা দারুণ প্রশ্নে। আমেরিকা যখন বেশি ডলার ছাপায় তখন স্বাভাবিকভাবেই মুদ্রাস্ফীতি হওয়ার কথা, কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেটা পুরোপুরি হয় না। কারণ পৃথিবীর বাকি দেশগুলো সেই ডলারকে তাদের রিজার্ভে রেখে দেয়। তারা ডলার ব্যবহার করে নিজেদের মধ্যে ব্যবসা করার জন্য। তাই বাড়তি ডলারের চাপ সরাসরি আমেরিকার উপর পড়ে না। এটাকে অর্থনীতিবিদেরা বলেন এক্সরবিটেন্ট প্রিভিলেজ, অতিরিক্ত সুবিধা। সহজ ভাষায়, আমেরিকা কাগজ ছাপিয়ে পুরো দুনিয়া থেকে পণ্য কিনতে পারে, আর দুনিয়া সেই কাগজকে রিজার্ভ হিসেবে রেখে দেয় সযত্নে। এই সুবিধা পৃথিবীর আর কোনো দেশের নেই। কিন্তু সবকিছু কি এত নিখুঁত? না। সম্প্রতি বছরগুলোতে কিছু দেশ ডলারের বিকল্প খুঁজছে। রাশিয়া, চীন নিজেদের মধ্যে রুবেল ও ইউয়ানের ব্যবসা শুরু করেছে। ব্রিক্স দেশগুলো মিলে নতুন মুদ্রার কথা ভাবছে। সৌদি আরব পর্যন্ত চীনের সাথে ইউয়ানের তেল বিক্রির কাজ পরীক্ষা করছে। এখন আমেরিকার নিজের ঋণ বিশাল, প্রায় 33 থেকে 34 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। অনেকের মাথায় প্রশ্ন তুলেছে, তবে এই মুহূর্তে ডলারের কোনো বাস্তব বিকল্প নেই? ইউরো, ইউয়ান, ইয়েন কেউ এখনো ডলারের জায়গা নেওয়ার কাছাকাছিও যেতে পারেনি। এবার একটু কাছের কথা বলি। ডলার শক্তিশালী হলে বাংলাদেশের কি হয়? আমাদের দেশ তেল আমদানি করে ডলারে, খাদ্যশস্য কিনে ডলারে, যন্ত্রপাতি, ঔষধের কাঁচামাল সব ডলারে। ডলারের দাম বাড়লে, টাকার মান কমলে সব কিছুর দাম বাড়ে, আমদানি ব্যয় বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। তুমি বাজারে গিয়ে যে তেলের দাম বেশি দেখছো, তার পেছনে অনেকটাই আছে ডলারের হিসাব। আমাদের রেমিটেন্স আসে ডলারে, গার্মেন্টস রপ্তানি আসে ডলারে। তাই ডলারের সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর। তো শেষ কথা কি, একটা সাধারণ কাগজের টুকরো কিভাবে পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠল, সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে বিশ্বাস, শক্তি আর ইতিহাসের সংমিশ্রণ। ডলার শুধু একটা মুদ্রা না, এটা একটা ব্যবস্থা, একটা ক্ষমতার কাঠামো, যে কাঠামো গড়ে উঠেছে দশকের পর দশক ধরে। এই কাঠামো কি বদলানো যাবে? হয়তো যাবে, কিন্তু সেটা কবে হবে আমরা কেউই জানি না। আপাতত ডলারই রাজা, সিংহাসনে অটুট। এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা কাজ করো, ভিডিওটি লাইক করো, কারণ এই তথ্যগুলি সবার জানা দরকার। সাবস্ক্রাইব করো, প্রতি সপ্তাহে এই রকম একটি করে ভিডিও পেতে। কমেন্ট করো, তোমার মতামত জানাও। ডলারের আধিপত্য কি সত্যিই একদিন শেষ হয়ে যাবে, নাকি সিংহাসনে অটুট থেকে যাবে? আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা জানতে পারে পৃথিবীটা আসলে কিভাবে চলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।